ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তরণ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের সিলেবাসের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বিস্তৃতির পরিমাপক, মেজার্স অফ ডিসপারশন। এটি তোমাদের সিলেবাসের 19তম অধ্যায়, অর্থাৎ 19 এই চ্যাপ্টারে আছে। এবং এই চ্যাপ্টার থেকে টোটাল আমি পূর্বে আলোচনা করেছিলাম চ্যাপ্টার ওয়াইজ মার্কস কত থাকবে। তাই এই চ্যাপ্টার থেকে আমি দেখতে পাচ্ছি যে 10 মার্কস থাকবে তোমাদের এইচএসে। এই 10 মার্কসের মধ্যে এমসিকিউ থাকবে একটা, এসএ কিউ থাকবে দুটো, 2 মার্কসের থাকবে একটা, আর 5 মার্কসের একটা। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। এরপর আসি বিস্তৃতির পরিমাপক এই অধ্যায়ে কি কি তোমাদের পড়তে হবে। না, এখানে আমরা বিস্তৃতি পরিমাপক সম্বন্ধে একটু ধারণা নেব। এরপর যেটা আছে তোমাদের প্রসার, সমক পার্থক্য, লরেন্স রেখা ও গিনি সহগ। এই অধ্যায় থেকে সিলেবাসের মধ্যে তোমাদের এই কটা জিনিসই রয়েছে। যাই হোক, এবার আমরা শুরু করছি। প্রথমেই আমরা জানব যে বিস্তৃতির অর্থ কী। না, বিস্তৃতির অর্থ হচ্ছে কোনো চলের বিভিন্ন মানগুলি থেকে তাদের গড় মানের যে পার্থক্য বা ভেদ, তাকেই বিস্তৃতি বলা হয়। অর্থাৎ ধরো বিভিন্ন যে চলের যে মানগুলো থাকে এবং সেই মানগুলো থেকে তাদের একটা গড় মান বের করে যে পার্থক্যটা বের করা হয় তাকেই বলা হচ্ছে বিস্তৃতি। এই বিস্তৃতির পরিমাপ মানে বিস্তৃতি কাকে বলে এটা জানলাম। এরপরে আমরা আসবো যে বিস্তৃতি কিভাবে আমরা পরিমাপ করব। না, এই বিস্তৃতি পরিমাপের দুরকম পদ্ধতি আছে। একটা হচ্ছে পরম পরিমাপ পদ্ধতি, আর একটা হচ্ছে আপেক্ষিক পরিমাপ পদ্ধতি। পরম পরিমাপ পদ্ধতির মধ্যে দেখো 4 রকম আছে পরম পরিমাপ পদ্ধতি। 1 নম্বর হচ্ছে প্রসার, 2 নম্বর হচ্ছে সমক পার্থক্য, 3 নম্বর হচ্ছে চতুর্থক পার্থক্য, আর 4 নম্বর হচ্ছে গড় পার্থক্য। আর বিস্তৃতি আপেক্ষিক পরিমাপ পদ্ধতির মধ্যে কি কি রয়েছে? না, ভেদাঙ্ক, গড় পার্থক্য গুণাঙ্ক ও চতুর্থক পার্থক্য গুণাঙ্ক। যাই হোক, আমাদের সিলেবাসের মধ্যে কিন্তু এতগুলি পরিমাপ পদ্ধতি নেই। সিলেবাসের মধ্যে যেটা রয়েছে কেবল প্রসার ও সমক পার্থক্য। তাই এখানে আমরা প্রসার ও সমক পার্থক্য নিয়ে কেবল আলোচনা করব। তাহলে প্রথমেই চলে যাই আমরা প্রসার, রেঞ্জ ইংরেজিতে যাকে বলছি আমরা। খুবই ইজি এটা। প্রসার কাকে বলছি আমরা? না, কোনো চলের সংগৃহীত মানগুলির মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যের পরিমাণ থেকে বলা হচ্ছে চলতির প্রসার। অর্থাৎ প্রসার মানে কি? না, কোনো চলের ম্যাক্সিমাম ও মিনিমাম এই দুটো মানের বিয়োগফলকেই আমরা বলতে পারবো প্রসার। দেখো, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়েছি। নিচে একটা অঙ্ক রয়েছে। কি বলা হয়েছে? না, নিম্নে প্রদত্ত এক্সের মানগুলি থেকে প্রসার নির্ণয় করো। কিছু মান এখানে দেওয়া আছে। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বাড়িতে করতে পারবে। কি করে করব? না, আমাকে এখানে ম্যাক্সিমাম মানটা কত সেটা আগে দেখতে হবে। এখানে আমার ম্যাক্সিমাম মান কত? 40। এবং মিনিমাম মার্কস কত? না, মিনিমাম মানটা রয়েছে এখানে 2। সুতরাং প্রসার কত হবে তাহলে? না, আমরা জানি আর ইকুয়াল টু ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, অর্থাৎ 40 মাইনাস 2 সমান হচ্ছে 38। তোমরা এটা বাড়িতে করে নেবে। সেকেন্ড দেখো, আরেক ধরনের অঙ্ক আমি তোমাদের উদাহরণে দেখিয়েছি। সেটা কি? না, দেখো শ্রেণীর সীমা ক্লাস লিমিট রয়েছে এবং পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে।
দেখতে পাচ্ছ তোমরা, 10 থেকে 19, তার ফ্রিকোয়েন্সি 5, 20 থেকে 29 ফ্রিকোয়েন্সি 2, 30 থেকে 39 ফ্রিকোয়েন্সি 4, 40 থেকে 49 ফ্রিকোয়েন্সি 3, 50 থেকে 59 ফ্রিকোয়েন্সি 6। এর যদি বলা হয় যে প্রসার নির্ণয় করো, তাহলে তোমরা কি করবে? কারণ আমরা জেনে এসেছি প্রসার কাকে বলে, না ম্যাক্সিমাম মান এবং মিনিমাম সর্বোচ্চ সর্বনিম্ন মানের বিয়োগফলকেই বলা হচ্ছে প্রসার, তাই তো? তা এখানে আমরা দেখো চলগুলো একটু আলাদাভাবে দেওয়া আছে, ক্লাস লিমিট আকারে দেওয়া আছে। তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম ও মিনিমাম মান কি করে বের করব, সেটা আমাদের প্রথমে বের করতে হবে। তা সেটা করতে গেলে আমরা প্রসারের সংজ্ঞায় আমরা কি দেখেছিলাম, না প্রসারের সংজ্ঞায় যে প্রসার ইকুয়াল টু আমরা যেটা পেয়েছিলাম যে ঊর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা, অ্যাকচুয়ালি অর্থাৎ ক্লাস বাউন্ডারি কথা বলছি কিন্তু আমি এখানে, কিন্তু এখানে কি দেওয়া আছে তোমাদের অঙ্কে, ক্লাস লিমিট দেওয়া আছে। তাই প্রথমেই আমাকে এই ক্লাস লিমিট অর্থাৎ শ্রেণী সীমাকে আমাকে শ্রেণী সীমানায় পরিণত করতে হবে, অর্থাৎ ক্লাস বাউন্ডারিতে পরিণত করতে হবে। তাই ক্লাস বাউন্ডারিতে তোমরা কিভাবে পরিণত করবে সেটা ক্লাস 11এই তোমরা এটা শিখেছো। তাও একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ক্লাস বাউন্ডারিতে তৈরি করবে। দেখো এখানে অঙ্কে আমার ক্লাস লিমিট প্রথমে কত আছে, না 10 থেকে 19, পরে দেখো 1 গ্যাপ আছে 20 থেকে 29, দেখো প্রত্যেক ক্ষেত্রে 1 করে গ্যাপ আছে। তাই ক্লাস বাউন্ডারি তৈরি করার সময় আমি কি করব, না নিম্ন শ্রেণীসীমাকে যদি 0.5 যদি বাড়াই আমি, 0.5 যদি কমাই আমি, তাহলে ঊর্ধ্ব সীমাকেও কিন্তু আমি 0.5 বাড়াবো, অর্থাৎ একটাই 0.5 কমাবো এবং আরেকটাই 0.5 বাড়াবো, তাহলে আমার অন্তরটা কিন্তু একই থাকবে। যেমন তোমরা দেখো উদাহরণ, তাহলে তোমরা বুঝতে পারবে। 10 আর কত আছে 19, তা 10 থেকে 0.5 যদি আমরা কমাই তাহলে কত হবে 9.5, এবং 19কে যদি আমরা 0.5 বাড়াই তাহলে কত হবে 19.5। তাহলে আমার ক্লাস বাউন্ডারি প্রথম ক্ষেত্রে কত হলো, 9.5 থেকে 19.5। সেকেন্ড দেখো কত আছে 20 থেকে 29, তাহলে এখানে 0.5 যদি আমরা কমাই তাহলে কত হবে 19.5 থেকে 29.5। সিমিলারলি একইভাবে তোমরা করে যাবে 29.5 থেকে 39.5, তারপর 39.5 থেকে 49.5, তারপর 49.5 থেকে 59.5। তাহলে এই আমার ক্লাস বাউন্ডারিতে রূপান্তরিত করা হয়ে গেল। এরপর আমি প্রসার নির্ণয় করার জন্য আমরা কি সূত্র জানি, না ঊর্ধ্ব শ্রেণীসীমানা মাইনাস নিম্ন শ্রেণীসীমানা। তাহলে এখানে ঊর্ধ্ব শ্রেণীসীমানা কত আছে, ম্যাক্সিমাম কত আছে 59.5, একবারে লোয়ার কত আছে 9.5, তাহলে আমার প্রসারের মান কত হবে 50। বোঝা গেল? তাহলে এই দু ধরনের অঙ্ক আমি তোমাদের একটু উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর যেটা আমি আসবো, না এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আছে, তো সুতরাং একটু লিখিত প্রশ্ন যেগুলো পড়ার সম্ভাবনা আছে সেই সম্বন্ধে একটু আলোচনা করি। যেমন প্রসারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। দেখো প্রথমে আমরা প্রসারের সুবিধার দিকটা আলোচনা করব। প্রথম সুবিধা কি, না প্রসার গণনার পক্ষে সহজ ও বোঝার পক্ষেও খুবই সহজ। তোমরা বুঝতে পারলে এখানে যে প্রসার খুব সিম্পলি এবং খুব সহজে আমরা বের করতে পারি, তাই এটা গণনার পক্ষে যেমন সহজ, যে কারো পক্ষে এটা বোঝাও তেমনি সহজ। 2 নম্বর পয়েন্ট দেখো, বিস্তৃতির পরিমাপক হিসাবে প্রসার অনেক ক্ষেত্রে বিশেষ সুবিধার সঙ্গে ব্যবহার করা হয়। যেমন শিল্প উৎপাদনে গুণগত মান নিয়ন্ত্রণে
এর বহুল প্রচলন আছে। শিল্পের যেখানে উৎপাদন হয় আর কি, সেখানে কোয়ালিটি মেনটেন মানে গুণগত মান নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমরা প্রসার ব্যবহার করি। আর একটা কি সুবিধা আছে না, সুদের হার ও মুদ্রার বিনিময় হারে ওঠানামা বা পরিবর্তনের ভেদ নির্ণয় করতেও প্রসার বিশেষভাবে উপযোগী। তাহলে এই গেল আমাদের 3টে প্রসারের সুবিধা। আর অসুবিধাগুলো কি না, প্রসারে কিছু অসুবিধাও কিন্তু আমরা লক্ষ্য করি। দেখো, প্রথম যে অসুবিধাটা মেন আর কি না, কোনো একটি চলের প্রসারের মান ওই চলের সমস্ত মানের ওপর নির্ভর করে না। আমরা কি প্রসার বের করার সময় আমরা কি দেখছি, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন মান। তাহলে প্রত্যেকটি চলের মানের ওপর কি প্রসার নির্ভর করছে? কখনোই না। তো এটা কিন্তু তার একটা অসুবিধা। তাই যেহেতু প্রত্যেকটা চলের মানের ওপর প্রসার নির্ভর করছে না, যেহেতু দেখো 2 নম্বর পয়েন্ট কি বলা হয়েছে, যে প্রসার চলের চরম মান দ্বারা প্রভাবিত হয়। মানে চরম মান যেটা রয়েছে সেটার দ্বারাই প্রসার কিন্তু প্রভাবিত হয়। একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। সাপোজ ধরো যে ম্যাক্সিমাম মান যদি 100 হয় এবং মিনিমাম মান যদি 1 হয়, তাহলে আমাদের প্রসার কত হবে? 100 - 1 = 99। তাহলে 99 যে মানটা পেলাম প্রসারে, সেটা কার কাছাকাছি? নিশ্চয়ই চরম মানের কাছাকাছি, 100-এর কাছাকাছি। তাই এটা সেটাই বোঝাতে চেয়েছে। 3 নম্বর পয়েন্ট দেখো, প্রসারের নমুনা বিচ্যুতি, যাকে আমরা স্যাম্পলিং ফ্ল্যাকচুয়েশন খুব বলি আর কি, নমুনা বিচ্যুতিকে। তাই প্রসারের এই নমুনা বিচ্যুতিও খুব বেশি হয়। 4 নম্বর পয়েন্ট দেখো, বীজগণিতের নিয়মাবলী প্রয়োগের ক্ষেত্রেও এই পদ্ধতি বিশেষ ব্যবহার করা হয় না। আমরা মাধ্যমিকে বীজগণিত করেছি, কিছু সামান্য একটু আইডিয়া আছে। তাই বীজগণিতের যে বিভিন্ন নিয়মগুলো রয়েছে, সেই নিয়মাবলী যখন আমরা অ্যাপ্লিকেশন করি, প্রয়োগ করি, তাহলে প্রসারের ক্ষেত্রে এতে বিশেষ ব্যবহার করা হয় না। আর লাস্ট পয়েন্ট যেটা বলেছি, উন্মুক্ত প্রান্তবিশিষ্ট শ্রেণীযুক্ত পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে প্রসার নির্ণয় করা যায় না। যদি উন্মুক্ত প্রান্ত থাকে কোনো পরিসংখ্যা বিভাজনের, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রসার নির্ণয় করতে পারবো না। তাহলে এই গেল প্রসারের সুবিধা ও অসুবিধা। তোমরা এটা করবে ভালো করে, এটা 5 মার্কসও আসতে পারে। আবার অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এটা 1 অথবা 2 মার্কসের প্রশ্ন দিয়ে দেয়। যেমন প্রসারের 2টি সুবিধা বা 2টি অসুবিধা উল্লেখ করো। এইভাবে তোমাদের উচ্চ মাধ্যমিকে প্রশ্ন কিন্তু থাকে। নেক্সট আমরা চলে আসছি। দেখো, কিছু আমি বাড়িতে তোমাদের নিজের প্র্যাকটিস বা হোম টাস্ক বলতে পারো দিয়েছি, সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। একটা অঙ্ক দিয়েছি, দেখো, নিম্নে প্রদত্ত 5 জন ব্যক্তির ওজনের প্রসার নির্ণয় করো। আশা করি পারবে। এখানে কিছু মান দেওয়া আছে, সেই মানগুলি ম্যাক্সিমাম ও মিনিমাম মান বিয়োগ করলেই তোমরা প্রসার এখানে পেয়ে যাবে। তারপরেও একটা অঙ্ক দেওয়া আছে, দেখো, সেটাও একই, নিম্নলিখিত রাশিগুলি প্রসার নির্ণয় করো, যে কিছু মান দেওয়া আছে। আর একটা অঙ্ক দেওয়া আছে, দেখো, ধরা যাক 10টি পর্যবেক্ষণের প্রসার 20, যদি প্রতিটি পর্যবেক্ষণের মান 5 বাড়ানো যায় তবে প্রসারের মান কত হবে? এটাও একটা অঙ্ক আছে। আর লাস্ট যে অঙ্কটা দিয়েছি, প্রসার চলের সকল মানের উপর নির্ভর করে কি? আশা করি আমি যতটুকু আলোচনা করলাম তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানিও। আর আজকে এই অবধি থাক। নেক্সট ক্লাসে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা করব। যতদিন না পরে ভিডিওটা আসছে, তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করো। আর এই সময় তোমরা সকলেই বাড়িতে থেকো, সুস্থ থেকো।